আসসালামু আলাইকুম। রসায়ন ভাইয়ের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাকে গুরুত্বপূর্ণ বলার কারণ হলো যে এই এসএসসি লেভেলে অনেকে এটাকে না বোঝার কারণে এটা নিয়ে খুব একটু প্রেশার নেয়, এবং এইচএসসিতে আসার পরে দেখে যে সময় এই জিনিসটা আর একটু বিস্তারিত, তখন তাদের প্রেশারের পরিমাণ আরও বাড়ে। আসলে আজকে আমরা আলোচনা করব লাশ হাতে লেয়ারের নীতি। তো এই লাশ হাতে লেয়ারের নীতিতে এসএসসিতে দেখা যায় অনেকেই খুব বেশি গুলায় ফেলে, কখন কি হবে না হবে। এইচএসসিতে আসার পরে যখন দেখে যে এই জিনিসটা আরও বিস্তারিত, তখন তাদের গুলানোর লেভেল আরও বেশি হয়। তো আমরা ভিডিওর মূল অংশে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে ফেলো। তো এখন যদি আমরা আসি লাশ হাতে লেয়ারের নীতি। কার নীতি? লাশ হাতে লেয়ার। এর নামটা নিয়ে আসলে ঝামেলা আছে, এক একজন ওনার নামে এক একভাবে লেখে। এই লাশ হাতে লেয়ারের নীতি, এখানে আমি যদি এটা সহজভাবে স্টেটমেন্ট বলি, ওই লাশ হাতে লেয়ারের নীতি প্রয়োগ হয় আমাদের এই যে উভমুখী বিক্রিয়াগুলো আছে, এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার ক্ষেত্রে। তো আমরা যদি খুব সিম্পলি বলি বিষয়টা এরকম, তার স্টেটমেন্টটা হলো যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, কোন বিক্রিয়ার সাম্যাবস্থায়? উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তুমি কোনো একটা নিয়ামক পরিবর্তন করো, এখানে নিয়ামক কি? নিয়ামক তিনটা হইতেছে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। এই তিনটা নিয়ামকের যে কোনো একটা পরিবর্তন করলে পরিবর্তনে মানে বিক্রিয়াটা এরকম দিকে শিফট করবে, মানে সাম্যাবস্থাটা এরকম দিকে শিফট করবে যাতে এই তিনটার যে কোনো একটা যে পরিবর্তন করছিল এটা আসলে বোঝা যাবে না, বা এটা পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। আমি খুব সিম্পলি যদি একটু বোঝাইতে যাই, ধরো তুমি আর তোমার একটা ফ্রেন্ড ক্লাসের মধ্যে মারামারি করতেছিলা, হুট করে তোমাদের একটা টিচার আসলো ক্লাসে। এরপর কি করবা? মানে মনে হবে দুইজন তো একদম মানে খুব আত্মার বন্ধু, কারণ টিচার দেখলে তো খবর আছে। বিষয়টাও এরকমই, মানে তোমরা একটু আগে মারামারি করতেছিলে, হুট করে টিচার এসে পড়ছে, তোমাদের চেঞ্জটা এরকম হয়েছে যাতে মানে টিচার বুঝতেই পারতেছে না যে একটু আগে তোমরা ঝামেলা করতেছিলা। বিষয়টা একেবারে এরকম, মানে অনেকটাই এরকম হবে, একেবারে এরকম বলা যাবে না যে নর্মালি ধরো আমি একটা বিক্রিয়া ঘটাইতেছিলাম, মানে বিক্রিয়া চলতেছিল, তাপ উৎপাদী অথবা তাপ হারি, ওইখানে আমি আরও কিছু তাপ দিলাম, দেওয়ার পরে বিক্রিয়াটা এরকম দিকে শিফট করবে, মনে হবে যে না আমি তো কোনো টেম্পারেচারই দিই নেই, মানে বিক্রিয়া যেরকম ছিল ওরকমই আছে, এমন দিকে সাম্যাবস্থাটা শিফট হবে। তো আমরা যদি আসি এখন যে মানে কোন এই তাপমাত্রা পরিবর্তন করলে কি ধরনের পরিবর্তন হয় আসলে একটু দেখার চেষ্টা করি। তাপমাত্রা, তো আমরা যদি তাপমাত্রাটা পরিবর্তন করি, এখানে আমরা দুইটা কেস ডিসকাস করব। দুইটা কেসের মধ্যে একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আরেকটা হলো তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি এবার আসি তাপ উৎপাদী বিক্রিয়া, তো ধরো আমরা যদি একটা তাপ উৎপাদী বিক্রিয়া নেই, কোন বিক্রিয়াটা নেওয়া যেতে পারে? N2 + 3H2, এখান থেকে 2NH3 আমরা ধরে নিলাম এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে ΔH কী হবে? ΔH = নেগেটিভ। তো ΔH নেগেটিভ, এটা যেমন তাপ উৎপাদী বিক্রিয়া বোঝায়, একই সাথে আমাদের যদি এই বিক্রিয়ার সাথে প্লাস দিয়ে ΔH দেয়, ঠিক আছে, একটু খেয়াল করো, এটা কিন্তু বিক্রিয়ার সাথে যুক্ত, এখানে বুঝাইতেছে না যে ΔHটা পজিটিভ, এখানে ΔH দ্বারা তাপ বুঝাইতেছে, মানে এই বিক্রিয়ার সাথে উৎপাদের সাথে যোগ করে দেওয়া হয়েছে, তার মানে বুঝাইতেছে এটা তাপ, অথবা এইভাবে দিতে পারে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি বলে ΔH = নেগেটিভ, তাহলে ওটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর এখানে মনে রাখতে হবে যে ল্যাভয়েশীয় ল্যাপ্লাসের সূত্র অনুযায়ী সম্মুখমুখী বিক্রিয়া যদি হয় তাপ উৎপাদী, আর বিপরীতমুখী বিক্রিয়া হবে তাপ হারি। তার মানে আমরা এই সম্মুখমুখী কি ধরছি? সম্মুখ হইল তাপ উৎপাদী, তাহলে এই রিভার্স কি হবে? তাপ হারি। এখন একটু খেয়াল করো যে সাম্যাবস্থার পরিবর্তন আসলে কিভাবে হয় এই তাপ উৎপাদী বিক্রিয়ায়। তার মানে বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী, আর উল্টা দিকে আসলে তাপ হারি। তখন ধরো এই বিক্রিয়ার টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেলসিয়াস, সাম্যাবস্থায় কত ডিগ্রি সেলসিয়াস আছে? 25 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি এর মধ্যে আরও, আমরা যেহেতু তাপমাত্রার প্রভাব পড়তেছি, তুমি এর মধ্যে আরও 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যোগ করলা, কত ডিগ্রি? 10 ডিগ্রি, তার মানে হয়ে গেল 35। তার টেন্ডেন্সি কি থাকবে? তার টেন্ডেন্সি থাকবে যে তুমি যাই পরিবর্তন করো না কেন, আলটিমেটলি তুমি পরিবর্তনের
আউটপুটটা পরে বুঝতে পারবে না, সাম্য অবস্থা চেঞ্জ হয়ে ওটাকে কাভার আপ করে ফেলবে। তো তুমি যেহেতু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছো, তাহলে এখন সে কী চাইবে, আগের অবস্থানে ফিরে আসতে, যাতে জিনিসটা না বোঝা যায়। তার মানে সে যদি 25 ডিগ্রি সেলসিয়াসে ফিরে আসতে চায়, তাহলে তাকে অবশ্যই তাপটা শোষণ করতে হবে। আমি আবারও বলতেছি যে 35 থেকে যদি সে সাম্য অবস্থার তাপমাত্রা 25-এ নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে বাকি তাপমাত্রাটা শোষণ করতে হবে। তো বাকি তাপমাত্রা শোষণ করতে গেলে দেখো সামনের দিকে গেলে তো উল্টা আরও তাপ উৎপন্ন হয়, কারণ সম্মুখমুখী তো এখানে তাপ উৎপাদী। তাহলে বিক্রিয়াটা কী হবে, বিপরীত দিকে আসবে। ঠিক আছে, কারণ বিপরীত দিকে তাপ হারি, তার মানে সে হিটটা অ্যাবজর্ব করবে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যদি আরও তাপমাত্রা দাও, তাহলে বিক্রিয়াটা কোন দিকে আসবে, বিক্রিয়াটা আসবে পশ্চাৎ দিকে এই হিটটা অ্যাবজর্ব করার জন্য। অ্যান্ড দেন যদি তুমি এখান থেকে তাপ সরায় নাও, ধরো এখান থেকে কিছু তাপ সরায় নিলা, ঠিক আছে, এখান থেকে 10 ডিগ্রি তাপ সরায় নিলা, কত ডিগ্রি, 10 ডিগ্রি সরায় নিয়ে এটাকে বানাই ফেলছো 15 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হইলো যে সাম্য অবস্থা শিফট হয়ে তো তোমাকে বুঝতে দিবে না যে আসলে মানে এখানে টেম্পারেচার কত ছিল। তো 15 ডিগ্রি সেলসিয়াস যে সময় তুমি বানাইছো, মানে ধরো 10 ডিগ্রি সেলসিয়াস কমাই নিছো, তো এখন বিক্রিয়ার শিফট কোন দিকে হবে, তারা চাইবে আবারও 25 ডিগ্রি সেলসিয়াসে ফিরে যাইতে। তো আবারও যদি 25 ডিগ্রি সেলসিয়াসে ফিরে যায় বা যাইতে চায়, তাহলে কী হবে, বিক্রিয়াটা কোন দিকে যাবে, যেদিকে গেলে তাপ উৎপন্ন হবে। এখানে এই বিক্রিয়াটা কোন দিকে তাপ উৎপাদী, এই বিক্রিয়াটা সম্মুখ দিকে তাপ উৎপাদী। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা সরায় নেই, তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে, আর যদি বাইরে থেকে তাপমাত্রা দেয়, তাহলে এই বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। আশা করি মোটামুটি সবারই এটা ক্লিয়ার হয়ে গেছে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা দিলে বিক্রিয়া যাবে পশ্চাৎ দিকে, আর যদি আমরা তাপমাত্রা সরাই নেই, তাহলে বিক্রিয়া যাবে সম্মুখ দিকে। এরপর যদি আমরা এই একই কেস তাপ হারির ক্ষেত্রে দেখি, তো তাপ হারি বিক্রিয়ায় আমরা যদি একটা তাপ হারির উদাহরণ নিই, তাপ হারি ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে যদি আমরা নিই PCl3 + Cl2, এটা একটা তাপ হারি বিক্রিয়া। তার মানে ডেল H = পজিটিভ। তো ডেল H যদি পজিটিভ হয়, একটু খেয়াল করো, এটা সম্মুখ যেহেতু তাপ হারি, সম্মুখ যেহেতু তাপ হারি, তাহলে বিপরীত কি, তাহলে বিপরীত হইতেছে তাপ উৎপাদী। সম্মুখ তাপ হারি হলে বিপরীতমুখী হইতেছে তাপ উৎপাদী। তো বিপরীতমুখী যেহেতু তাপ উৎপাদী, একটু খেয়াল করো, এখানে তুমি তাপমাত্রা যোগ করলা, এখানে 10 ডিগ্রি সেলসিয়াস যোগ করলা, ধরো যাই আছে আবারও ধরে নিই 25 ডিগ্রি সেলসিয়াস আছে, আরও 10 ডিগ্রি যোগ করলা। তো এখন সে এই বাকি হিটটুকু মানে তাপ টেম্পারেচারটুকু অ্যাবজর্ভ করার জন্য কি করবে, সামনে গেলে যেহেতু তাপ হারি, তার মানে সামনের দিকে গেলে তাপ শোষণ করবে সে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সম্মুখ দিকে যাবে। আর এখানে যদি তুমি আরও টেম্পারেচার কমাও, তাহলে কী হবে, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসবে, কারণ তুমি টেম্পারেচার কমাই নিচ্ছ, এখন তাদের টেম্পারেচার বাড়াইতে হবে। টেম্পারেচার বাড়াইলে বিক্রিয়া মানে কোন বিক্রিয়ার দরকার, তাপ উৎপাদী বিক্রিয়ার দরকার, এই জন্য বিক্রিয়াটা রিভার্সে আসবে, মানে পশ্চাৎ দিকে আসবে। এই গেল আমাদের তাপমাত্রা পরিবর্তনের প্রভাব। এরপর যদি আমরা আসি চাপের প্রভাব, এই চাপের প্রভাব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার একটা কোশ্চেন ছিল, এই যে কিছুদিন আগে মানে 10ই জুন যে পরীক্ষাটা হইলো, এই পরীক্ষায় এই চাপের প্রভাব নিয়ে একটা কোশ্চেন ছিল। তো চাপের প্রভাব এটা আমরা পড়বো গ্যাসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। আমরা জানি এখানে একটু খেয়াল রাখতে হবে যে আদর্শ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, ঠিক আছে। এখন কথা হইলো এটা যে গ্যাসই হোক না কেন, তার মানে যে কোনো গ্যাসের আমরা যদি 1 মোল নেই, তার আয়তন কত হবে, 22.4 লিটার আমাদের। আর চাপ কিসের সাথে সম্পর্কিত, এই আয়তনের সাথে সম্পর্কিত। তো এখন যদি আমরা একটা রিঅ্যাকশন দেখি, একটু খেয়াল করো, আবার ওই সেই পরিচিত রিঅ্যাকশনটা, অ্যামোনিয়া তৈরির যে রিঅ্যাকশন থেকে 2NH3, একটু খেয়াল করো, এইদিকে বিক্রিয়ক কয় মোল আছে, এই যে হাইড্রোজেন আছে 3 মোল আর নাইট্রোজেন আছে 1 মোল, টোটাল 4 মোল। এখানে তাহলে বিক্রিয়ক কত, 3 + 1 = 4, আর এখানে উৎপাদ কত আছে, 2 মোল। এখন তুমি চাপের হিসাবটা করো তো, এখানে কত আছে, 22.4 × 2, কিন্তু এখানে আছে 22.4 × 4। তার মানে এখানে 4 মোল থেকে 2 মোল উৎপন্ন হইতেছে। তার মানে বিক্রিয়ার সামনের দিকে গেলে কি হয়, বিক্রিয়ার সামনের দিকে গেলে
চাপ কমে, কারণ মোল সংখ্যা কমতেছে, আর আমরা জানি মোল সংখ্যা আয়তনের সাথে রিলেটেড। আয়তন যত কমবে চাপও তত কমবে। তার মানে সামনের দিকে গেলে বিক্রিয়াটা এখানে সামনের দিকে গেলে কি হয়, চাপ কমে। আর এখান থেকে দেখো এখানে 2 মোল আছে, পশ্চাৎ দিকে আসলে কি হয়, এখানে 4 মোল হয়ে যায়। তো 2 মোলের যে আয়তন এখান থেকে দেখো 22.4 × 2, কিন্তু 4 মোলের আয়তন তার চেয়ে বেশি। 4 মোলের আয়তন বেশি মানে কি, আয়তন যার বেশি তার চাপও বেশি। তার মানে সামনের দিকে গেলে যদি চাপ কমে, পশ্চাৎ দিকে আসলে চাপ বাড়ে। ঠিক আছে, তো পশ্চাৎ দিকে আসলে যদি চাপ বাড়ে, একটু খেয়াল করো, তুমি যদি এখন বিক্রিয়ায় আরও বাড়তি চাপ দাও, ঠিক আছে, ধরো এখানে আছে 10 অ্যাটমসফিয়ার প্রেশার, এখানে আরও তুমি 5 অ্যাটমসফিয়ার দিলা, ঠিক আছে, 5 অ্যাটমসফিয়ার আরও যোগ করলা। এখন বিক্রিয়াটা কোন দিকে যাবে, কথা হলো সে তো 10ই রাখতে চাইবে। তো এখন বিক্রিয়াটা যেদিকে মানে ওই দিকে যাইতে চাইবে, যেদিকে গেলে তার চাপটা কমবে। মানে এখানে আমরা যে চাপটা পরিবর্তন করছি, এই পরিবর্তনের ফলাফলটা যাতে প্রশমিত হয়, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, দেখো কোন দিকে গেলে চাপ কমে, সামনের দিকে। সামনের দিকে, তার মানে এখন আমরা যদি চাপ যোগ করি তাহলে সামনের দিকে যাবে, আর যদি চাপ কমায় নেই তাহলে পিছনের দিকে যাবে। আর এই বিক্রিয়াটাকে আমরা যদি আরও একটু সহজভাবে বলি, যে নর্মালি চাপ দিলে যেদিকে মোল সংখ্যা কম, বিক্রিয়াটা ওই দিকে যাবে। আমরা একটু আগে কি বললাম, ধরো চাপ দিলাম, চাপ দিলে মোল সংখ্যা কম কোন দিকে, দেখো উৎপাদের মোল সংখ্যা কম, বিক্রিয়কের চেয়ে। তার মানে চাপ দিলে মোল সংখ্যা যেদিকে কম, বিক্রিয়াটা ওই দিকে যাবে, আর চাপ সরাই নিলে মোল সংখ্যা যেদিকে বেশি ওই দিকে যাবে। কারণ চাপ দিলে মোল সংখ্যা যেদিকে কম ওই দিকে যাওয়ার কারণ হলো যে মোল সংখ্যা কম মানে কি, চাপ কম। তার মানে আমরা বাইরে থেকে যে সময় প্রেশারটা দিব সে ওইরকম দিকে যাবে যেদিকে মোল সংখ্যা কম, আর মোল সংখ্যা কম মানে কি, ওইদিকে চাপ কম। যেহেতু চাপ কম, তার মানে ওইদিকে গেলে সে চাপটাকে রিডিউস করে ফেলতে পারবে। আর যে সময় আমরা চাপটা সরায় নিব, বিক্রিয়া কোন দিকে যাবে, যেদিকে মোল সংখ্যা বেশি। মোল সংখ্যা বেশি মানে কি, আয়তন বেশি, আর আয়তন বেশি মানে কি, চাপ বেশি। তার মানে চাপ সরায় নিলে যেদিকে মোল সংখ্যা বেশি সে ওইদিকে যাবে, আর এইভাবে সে রিঅ্যাকশনটাকে, মানে এই যে সাম্যাবস্থাটাকে ব্যালেন্স করতে পারবে আর কি। ঠিক আছে, আমাদের এই যে 10 অ্যাটমসফিয়ার ছিল, সে সবসময় এই 10 অ্যাটমসফিয়ারই মেনটেন করতে পারবে। এই ছিল আমাদের চাপের প্রভাব। এবং এরপরে যদি আমরা আসি ঘনমাত্রার প্রভাব, এটা খুবই সিম্পল। ঘনমাত্রা, এটা সবাই খুব সাধারণভাবে বুঝতে পারে যে ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব সাধারণত ধরো এ থেকে বি উৎপন্ন হইতেছে। তো এ থেকে যদি বি উৎপন্ন হয়, তাহলে এখানে তুমি সিম্পলি বুঝতে পারতেছো, আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই তাহলে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে সাধারণত ওই নতুন যে বিক্রিয়কগুলো আছে তারা উৎপাদে পরিণত হওয়া শুরু করবে, তাই তো। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে তারা কী করবে, উৎপাদে পরিণত হওয়া শুরু করবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে কী হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে তারা কী হবে, উৎপাদে পরিণত হওয়া শুরু করবে। তার মানে বিক্রিয়া যাবে কোন দিকে, সম্মুখ দিকে। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ক তো উৎপাদে পরিণত হওয়া শুরু হবে, ঠিক আছে, মানে নতুন যে বিক্রিয়কগুলো আছে তারা আবার উৎপাদে পরিণত হওয়া শুরু করবে। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ক যেহেতু উৎপাদে পরিণত হয়েছে, তাহলে কী হবে, এখানে বিক্রিয়া যাবে সম্মুখ দিকে। আর যদি আমরা উৎপাদের ঘনমাত্রা বাড়াই, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া যাবে পশ্চাতে, ঠিক আছে। এটা খুবই মানে জেনারেল একটা বিষয় যে বিক্রিয়কের ঘনমাত্রা আমরা যে সময় বাড়াবো, এই বিক্রিয়কগুলো ভেঙে ভেঙে ওই সময় কি উৎপন্ন হওয়া শুরু করবে, ওই সময় আস্তে আস্তে বিক্রিয়কগুলো ভেঙে ভেঙে উৎপাদে পরিণত হওয়া শুরু করবে। তো এই ছিল আমাদের মোটামুটি লাশ হাতে লেয়ারের নীতি। মানে এখানে আমরা যে তিনটা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করছি, এটা হলো তাপমাত্রার প্রভাব, এরপরে আমাদের চাপের প্রভাব, এরপর ঘনমাত্রার প্রভাব। তো আশা করি লাশ হাতে লেয়ারের নীতি নিয়ে যাদের যত সমস্যা ছিল সবই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে রসায়ন ভাইয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।